আমি করলাম কি আইএলটিএস এর যে তখন মনে হয় 1 থেকে 9 বা 1 থেকে 10 ছিল, ঠিক মনে নাই। আইএলটিএস এখন তো মনে হয় অনেকগুলো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো। তো সব বইগুলো নীলক্ষেত থেকে কিনলাম, সেকেন্ড হ্যান্ড বই কিনলাম, এবং এমন বই কিনলাম যেটা আমি দেখলাম যে অ্যান্সার গুলো দাগানো আছে কিন্তু পেন্সিলে করা, যে আমি ইরেজ করে আবার পড়তে পারবো। তো তখন ওইটা করলাম, কিনে সব বইগুলো প্রিপেয়ার করলাম রেডি করার জন্য, আর সাথে সাথে রেজিস্ট্রেশন করলাম পরীক্ষার জন্য। ঠিক 1.5 মাসের মাথায় পরীক্ষা। তো আমি ভাবলাম এই 1.5 মাসের মধ্যে 45 ডেজে আমার এই 10টা 11টা বই শেষ করতে হবে। এবং আমি প্ল্যান এইভাবে করছি যে আমি পরীক্ষার হয়তো 1-2 দিন আগে আমার 11 নম্বর বা 10 নম্বর বইটা শেষ হবে, ঠিক তারপরের দিন আমি পরীক্ষা দিব, যাতে আমার ওই ফ্লোটা থাকে একটা একটা করার পরে, যাতে ব্রেক না থাকে। আচ্ছা, তো তাহলে আহ, তাহলে যেটা হচ্ছে, তো তুমি মানে বই কিনেই মানে মানে শুরুর মানে একদম শুরুর দিকে তুমি রেজিস্ট্রেশন করে বলছো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সো দ্যাট আই হ্যাভ এ ডেট ইন মাইন্ড। হ্যাঁ, এইটা আসলে পরীক্ষার একটা প্রেশার, এটা কিন্তু বিশাল একটা মোটিভেশন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এবং আমি জানি এরপরে আমার আবার মাস্টার্স এর সবকিছু শুরু হয়ে যাবে, সো আই ডোন্ট হ্যাভ মাচ টাইম। সো আমি জানি ডেট আমার কবে। আমার সামনে 45 দিন আছে। একটা ক্যালেন্ডারে নোট তৈরি করছি যাতে আমি পরীক্ষার 1-2 দিন আগে আমার সব প্র্যাকটিস করা শেষ হয়ে যায়, এবং আমি প্র্যাকটিসের ফ্লোতেই পরীক্ষাটা যাতে দিতে পারি। কারণ অনেকে আমি দেখছি যে খুব ভালো পড়ে, বাট পরীক্ষার আগে 10 দিন ব্রেক, ওই সময় দেখা যায় ফ্লোটা নষ্ট হয়ে যায় বা হুম। কনফিডেন্স ব্রেক হয়। তো আইএলটিএস এর প্রস্তুতি কিভাবে নিয়েছি এটা যদি আমি শুরু থেকে বলি, তো আমার টার্গেট ছিল প্রত্যেকদিন একটা টেস্ট কমপ্লিট করা, সেটা হলো 4টা সেকশনারি। তো প্রথম তো রিডিং আমি করব ঘড়ি ধরে, এবং আমি টাইম ওয়াইজ করব, এবং এটা আমি করব, এবং আহ, এটা গেল রিডিং। আর রাইটিং আমি প্রতিদিন একটা প্র্যাকটিস করব, এবং সেটা ছিল আমার আরেকটা টার্গেট। এবং স্পিকিংটা আসলে পিয়ার ছিল না প্র্যাকটিস করার, তো এটা একটা ট্রাবল ছিল। বাট নিজে নিজেই উম, আহ, চেষ্টা করতাম কতটুকু পারি। আর কি ছিল, লিসনিংটা আমি করবো। তো প্রতিদিন একটা টেস্ট, যাতে আমার উপর প্রেশার না পড়ে, এট দ্য সেম টাইম আমি আমার দৈনন্দিন কাজ অন্যগুলো করতে পারি। এবং এই একটা টেস্ট করতে কিন্তু দিনে 2-3 ঘন্টার বেশি লাগে না। হুম। তো বাকি সময় আমি চেষ্টা করতাম যে প্রচুর ইংলিশ মুভি দেখতাম। এবং আমি ইন্টার লাইফ থেকে আমি এই ইংলিশের প্রতি একটা ঝোঁক তৈরি হয়, যেহেতু আমি ইংলিশ মিডিয়ামের না, আমার ইংরেজিতে একটা দুর্বলতা দুর্বলতা ছিল। তো আমি কি করতাম, এটা আমি নতুন ওই সময় যে হয়েছে এটা বলতেছি না, এই অনার্স বা ইন্টার লাইফ থেকেই ছিল যে ছোট একটা পকেট ডিকশনারি আমার কাছে থাকতো। ইংরেজি মুভি দেখতে বসলে নতুন শব্দ দেখলে আমি ওটা লিখতাম। আচ্ছা, তুমি এরকম কোন করতে কলেজে ছিলা? আমি ছিলাম পটুয়াখালী সরকারি কলেজ। ওয়াও। তো আহ, পরে ওই পকেট ডিকশনারি আমার ছিঁড়ে ফাটা ফাটা হয়ে গেছিল জিনিসটা, এন্ড দ্যাট ওয়াজ এ সোভিনিয়ার। আমি জানি না ওটা আমার এখন আছে কোথাও। সো ব্যাক দ্যাট টাইম আমার ভোকাবুলারি খুব রিচ ছিল, বাট ইংলিশের নলেজ খুব কম ছিল। যাই হোক, তো ওইটা আমি ঠিক ওই আইএলটিএস এর সময় করতে থাকি, মুভি দেখতে থাকি, ওই নোট করতে থাকি নতুন শব্দ কিছু শিখলাম কিনা। এবং নতুন শব্দ শেখার সাথে সাথে যেটা করতাম, ওই শব্দ দিয়ে একটা সেন্টেন্স নিজে নিজে বানাইতাম বলার জন্য। কারণ শব্দ শিখলে হয় কি, অনেক সময় আমরা অ্যাপ্লাই করতে পারি না, বা কনটেক্সটটা কোথায় যাবে ওই শব্দটা এটা বুঝতে পারি না। খালি শব্দ শিখলেই তো হবে না, তো কিছু শব্দ বানাইতামও বা সেন্টেন্স বানাই চেষ্টা করতাম যেটা এখানে যায় কিনা। এইভাবে তো করলাম ওই 45 দিন। আর স্পিকিং এর জন্য তো আসলে অনেস্টলি আমার কোনো হেল্প হয় নাই, কারণ আমার কোনো পিয়ার ছিল না। মাঝে মধ্যে দু একটা ফ্রেন্ডের সাথে কথা বলা হয়তো, বাট ওটা রেগুলার না। ঠিক আছে। তাহলে তোমার তো মেইন স্ট্র্যাটেজি কি ছিল, মানে তুমি স্পিকিংটা কিভাবে মানে ইমপ্রুভ করার বা প্র্যাকটিস করার মানে মেইন স্ট্র্যাটেজিটা কি ছিল? মেইন স্ট্র্যাটেজি, হুম হুম, হুম। মানে কি এটা মানে অনেস্টলি হ্যাঁ হ্যাঁ, বলো। আমি ওই যে একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের নাম তো অবশ্যই বলবো না, তুমি চিনবে আমার এক ফ্রেন্ড। তো ও আর আমি ফোনে প্র্যাকটিস করতাম অনেকটা। কিন্তু ওইটা হয়তো আমরা সপ্তাহে 1 দিন করা হয়তো, বাট আসলে সামনাসামনি। তো এছাড়া আমি ওই নিজেরটা নিজে রেকর্ড করে যে প্র্যাকটিস করা অনেকে করে, সেটা আমি অনেস্টলি করতে পারি নাই, অতটুকু আমি বুঝি নাই, তখন খুবই ইয়াং ছিলাম। অনেকে এটা নিজেরটা নিজে রেকর্ড করে প্র্যাকটিস করে ফিডব্যাক নেয়, এটা করতে পারলে আরো ভালো। এটা একটা লিমিটেশন আমার ছিল। সো এটা দর্শকরা আগেই খেয়াল করতে পারবে যে কি স্টেপে আগানো যায়। এবং আমি শিওর আরো অনেক টেকনিক থাকতে পারে, অনেকে ফ্রেন্ড ফ্রেন্ড কথা বলে, অনেকে টিচারদের সাথে কথা বলে ফিডব্যাক নেয়, এটাও করতে পারে। আর রাইটিং আমার একটা মিস্টেক ছিল, সেটা হলো রাইটিং যেহেতু আমি লিখতাম, হুম, এটা ফিডব্যাক কেউ করতো না, আমি লিখতাম আমি পড়তাম। সো দেয়ার ওয়াজ নো অ্যাসেসর, তো দ্যাট ওয়াজ এ লিমিটেশন। তো প্রথমবারে আমার দুইটা লার্নিং ছিল, যে আমি স্পিকিং প্র্যাকটিস ভালোভাবে করতে পারি নাই, বা করলেও নিজে নিজে করছি, কোনো ফিডব্যাক নেওয়ার কোনো সুযোগ ছিল না। এবং রাইটিং, যেটা নিয়ে আমরা সবাই আটকাই, সেখানে একটা সমস্যা ছিল যে আমি রাইটিং কারো থেকে ফিডব্যাক নিচ্ছিলাম না। সো আই ডিডন্ট নো ওয়ার আই কুড ইমপ্রুভ। তো যাক, আলহামদুলিল্লাহ ওইভাবে পড়ে পড়ে ফ্লোতে পরীক্ষা দেওয়ার চেষ্টা করলাম, কারণ আমি ভাবলাম 30 দিনে 40 দিনে 40টা প্র্যাকটিস করব,
41 দিনের মাথায় গিয়ে পরীক্ষা দিব, যাতে আমার ওই প্র্যাকটিসের ফ্লোটা থাকে। এখন এইটা কি জন্য আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ আমাদের পরীক্ষার আগে একটা এংজাইটি থাকে, হুম, বা কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যায়, আপ হয়ে যায়, এটা একটা ব্যাপার থাকে। তো ওই ফ্লোর মধ্যে থাকলে হয় কি, কনফিডেন্সটা বুস্ট আপ থাকে। আমার কাছে মনে হয়েছে যে না, বা অ্যাংজাইটি ক্রিয়েট হওয়ার সুযোগই নাই, বিকজ আই বিন ডুইং দ্যাট ফর লাস্ট 45 days, 46 days আমার কাছে সিম্পলই লাগবে। আমি জানি ওটা পরীক্ষা, বাট আমার কাছে ওই অ্যাটিটিউডটা থাকে যে আরে আমি তো 40 দিন যাবত প্র্যাকটিস করতেই আছি, আই টেক দ্যাট অ্যাজ এ প্র্যাকটিস ওয়ান মোর টাইম। ঠিক আছে, তো ইটস নট গোয়িং টু হেল্প, বাট ইট উইল গিভ ইউ সাম সর্ট অফ বুস্ট আপ, মানে ওই সাহসটা জাগায় দেয়। ঠিক আছে, সাহসটা জাগায়, বা ওই যে শাইনেসটা দূর করে ফেলে। এটা আমার কাছে মনে হয়। সো এটা অনেকের জন্য কাজ করতেও পারে, অনেকের জন্য কাজ নাও করতে পারে, বাট এটা আমার ছিল পার্সোনাল একটা মেথড। না, এটা কাজ করবে, এটা কিন্তু খুবই কাজ করবে, কারণ পরীক্ষার আগে মানে যে প্রিপারেশনটা থাকে এটা কিন্তু প্র্যাকটিস। আইএলটিএসটা কিন্তু দেখবে না যে কে ইংলিশে বস, কে এক্সপার্ট। এখন তো মানে আমরা যতই প্র্যাকটিস করি না কেন, পরীক্ষার আগে যদি 10 দিন বা 15 দিন না করি, অনেক কিছু ভুলা যাবে। সো প্র্যাকটিস, এটা এটা একদম, এটা হচ্ছে আমার মতে সবচেয়ে ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি, তুমি যেটা বললা। হুম। হ্যাঁ, আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এমন না যে আমি একেবারে 45 দিন পরেই 40 দিনের মাথায় পরীক্ষা দিয়েছি, এরকম ঠিক ছিল না। মাঝখানে হয়তো একদিন মতো ব্রেক ছিল, ওই একদিন ছিল মি টাইম। মি টাইম মানে মাই টাইম। ওই দিন একদিন আমি আইএলস এর কোনো প্রিপারেশন আমি দেখবো না। ওই একদিন আমি আইএলস এর কত টিপস এন্ড ট্রিক্স ওগুলো মাথায় ঢুকানোর চেষ্টা করবো না, কারণ এত কিছু নেওয়া হয় মাথার মধ্যে, তখন মনে হয় যে ওই ওভার স্ট্রেস হয়ে যাওয়ার একটা সমস্যা থাকে। সো লাস্ট 24 আওয়ার্স মনে হয় আমি শুধু মুভি দেখছি, কিছু শেখার জন্য না, জাস্ট টু রিল্যাক্স মাই মাইন্ড। হ্যাঁ, আবার হেল্প হয়েছে, ইংলিশ মুভি দেখছি, তো ইংলিশই মাথার মধ্যে ঢুকছে। বাট ওই লাস্ট 24 আওয়ার্সে আমি আইএলস নিয়ে কোনো চিন্তা করি নাই, যাতে একটা, এখন এগুলো হলো সব ব্যক্তিগত ব্যাপার, এক একজনের কোপ মানে কোপিং মেকানিজম না এক এক রকম। সো আমার মনে হয় দর্শকরা তার নিজেদের কোপিং মেকানিজম ইজিলি খুঁজে পাবে, বাট আমি জাস্ট বলতেছি আমার এক্সপিরিয়েন্স থেকে। ইটস নট শিওর যে ইট উইল ওয়ার্ক ফর এভরিবডি, ডিসক্লেইমার আর কি। তো পরীক্ষা দিলাম আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইমে আমি মনে হয় ব্যান্ড 7 পাই। ব্যান্ড 7 সবগুলাই 7 বা 7+, আর রাইটিং এ ছিল 6.5। আইএলটিএস তো লাগবে আবার আমার সোশ্যাল ওয়ার্কের রেজিস্ট্রেশনের জন্য, সেটাই আগেই বলছি যে ওভারঅলও লাগবে 7 একাডেমিক, এবং ইচ ব্যান্ডেও 7। আমি আর আমার ওয়াইফ একসাথে পড়তেছি। এইবার আমি প্রথম গিয়ে খেয়াল করলাম আমার রাইটিং কেউ আগে রিভিউ করে নাই। এইবার আমার ওয়াইফ রিভিউ করা শুরু করলো আমার রাইটিং। এমন না যে মার্ক দেওয়ার জন্য, বাট সেকেন্ড আই ভিউ নেওয়ার জন্য। এবং সে আমার অনেক লুপ হোল দেখাইলো যে তুমি অনেক জায়গায় ভুল করতেছো, এইভাবে লেখা উচিত না। তখন আমার মনে হলো যে আমি তো এর আগে কখনোই কোনো ফিডব্যাক নেই নাই, কোনো রিভিউ হয় নাই আমার লেখায়, আমি যা লিখছি মনে হয়েছে ওইটাই 100% পারফেক্ট। ঠিক আছে, হ্যাঁ, এমন না যে আমি টিপস এন্ড ট্রিক্স বা স্যাম্পল রাইটিং দেখি নাই, অনেক অনলাইনে থাকে না, স্যাম্পল রাইটিং থাকে না, ওগুলা তো পড়ছি, বাট রিভিউ লেখার পর রিভিউটা হয় নাই। তো যাই হোক, ঢাকায় বসে আমরা পরীক্ষা দেই দুইজন। আমার ওয়াইফ যেহেতু তার জন্য পরীক্ষা দিচ্ছে, তার ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আমার, এবং আমি পরীক্ষা দেই। ঢাকায় বসে পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট দেওয়ার আগেই আমি এবার নিউজিল্যান্ডে ব্যাক করি, আমার রিসার্চের কাজ শুরু হয়ে যাবে। নিউজিল্যান্ডে ব্যাক করার একদিন পরেই আমার রেজাল্ট পাই আমি, এবং আমি ফেল করি। ফেল বলতে মানে আইএলটিএস এ ফেল নাই, বাট আমার এক্সপেক্টেড স্কোর আমি পাই নাই। ওভারঅল মজার ব্যাপার হলো ওভারঅল স্কোর আসছে আমার, ওভারঅল ব্যান্ড আছে 8। ঠিক আছে, এবং প্রত্যেকটায় 8, 8.5, কিন্তু রাইটিং এ 6, অনলি 6। ঠিক আছে, মানে পুরো ভরাডুবি। ঠিক আছে, আই ওয়েন্ট ইনটু ডিপ্রেশন যে কি করবো এখন। এবং এই অবস্থায় তুমি আহ, আপিল করতা, কারণ তোমার তো এই টাইমে 6 পাওয়ার কথা না, টু বি অনেস্ট। কারণ কি না, জানো, বাট আমি 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 যখন আইএলটিএস এর প্রিপারেশন নিয়েছি, আমি দেড় দেড় আহ, 1.5 মাসের প্রিপারেশন ছিল। এর মধ্যে আমি রাইটিং প্রিপারেশন নিয়েছি মাত্র 3 দিন। মাত্র 3 দিনে আমার রাইটিং আমি 7 পাইছি, বুঝছো? তা আমি আমি কয়েকটা মানে টিপস দিয়ে দিচ্ছি সবাইকে। যে প্রথম কথা হলো যে যদি তোমরা লেখার পর যদি কাউকে দিয়ে ফিডব্যাক না নিতে পারো, তোমরা কি করবা, যেটা লিখবা সেটা মাইক্রোসফট ওয়ার্ডে দিবা। মাইক্রোসফট ওয়ার্ডে কিছু বানান ভুল পাবা, আর সেটাকে যদি তুমি গ্রামারলিতে পেস্ট করো, গ্রামাটিক্যাল ভুলগুলো ধরায় দিবে। আর তোমার যদি ইংলিশের টিচার থাকে মানে পরিচিত, বা তোমার যদি এরকম পরিচিত বড় ভাই থাকে হায়ার স্টাডির জন্য অলরেডি বাইরে আছে, তাদেরকে পাঠাও, যদি ওনাদের সময় থাকে ওনারা রিভিউ করে দিতে পারবে। হ্যাঁ। আর আমি আরেকটা যে টিপসটা ব্যবহার করতাম, আমি যখন রিডিং পড়তাম, আইএলটিএস রিডিং আমি অনেক সময় দিছি, আইএলটিএস রিডিং পড়ার সময় আমি গ্রামাটিক্যাল স্ট্রাকচার দেখতাম। সো আমি যখন লেখছি, আমি বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল স্ট্রাকচার বা ইমপ্লিমেন্ট করছি খাতার মধ্যে, আর অনেক লেখছি। ফ্রি হ্যান্ড রাইটিং আল্লাহর মতো ভালো ছিল, যাই হোক। সো এটাতে আমার আইএলটিএস রাইটিং এ বেশি প্রিপারেশন নেওয়া লাগে নাই, কিন্তু এটা হয়ে গেছে। তবে
আইএলটিএস এ কেউ যদি কোনো একটা ব্যান্ড স্কোর যদি খারাপ পায় তাহলে সেটা আপিল করতে পারে, তো এটা একটু একটু ঝামেলা, কিন্তু এই তো। আচ্ছা, তো আপিল করার ব্যাপারটা আসি। খুবই ভালো একটা টিপ দিছে, এটা আমি কখনো ভাবিনি, থ্যাংক ইউ। আশা করি এটা দর্শকদেরও কাজে আসবে। আসলে ওই যে বললাম, এক একজনের মেথড এক এক রকম, তাই না? সো সবার থেকে শুনলে আসলে এটাই ভালো হয়, ডাইভার্স একটা আইডিয়া পাওয়া যায়। যাই হোক, তো এখন আমি জানি যে আমি আপিল করে লাভ নাই, কেন জানো? আই মেড এ মেস। আই মেড এ মেস উইথ মাই টাইম ম্যানেজমেন্ট ইন রাইটিং। সো আমি জানতাম যে আপিল করে কোনো লাভ নাই। সো আই ডিড এ ব্যাড জব। সো টাইম ম্যানেজমেন্টে আসবো, আই নিডেড টু ওয়ার্ক অন দ্যাট। সো নিউজিল্যান্ডে আসার পরে আমি ডিসাইড করি আই কান্ট গিভ আপ, রাইট? আমার তো রাস্তা নাই, আমার রেজিস্ট্রেশন পাইতেই হবে। সো ডিসাইড করলাম একজন টিউটর হায়ার করবো। সো নিউজিল্যান্ডে একজন টিউটর হায়ার করলাম, যে আইএলটিএস এর এক সময় এক্সামিনার ছিল। আহ, তার সে আমাকে সেশন দিল মনে হয় 5টা না 7টা। এবং আমার একজন পিএইচডি কলিগ ছিল, ফিজির এক বড় ভাই, খুবই ভালো মানুষ। হি ইজ মোর লাইক মাই ব্রাদার নাও। সেও আমার পিএইচডি কলিগ ছিল অন্য ডিপার্টমেন্টে, তো সে আমাকে ফ্রি লেখা রিভিউ করে দিত। এবং ওই সময় গিয়ে আমি আমার লেখা রিভিউ শুরু করি, ঠিক আছে? এবং তার থেকে আরো অনেক পাইতাম, যে কি কি ডেভেলপ করা যায়, কোন জায়গায় আমি ভুল করতেছি, টাইম ম্যানেজমেন্ট, টাইমলি আমি শেষ করতে পারতেছি কিনা। আর একটা জিনিস আমি হেল্প নিছি, সেটা হলো ইউডেমি নামে একটা ফ্রি কোর্স আছে, ফ্রি না, ইউডেমি হলো অনেক একাডেমিক কোর্স করায়। তো ইউডেমির একটা আইএলটিএস এর রাইটিং কোর্স আছে, $10 বা $15 দিয়ে কিনছিলাম। এবং ইউডেমির একটা কিছু সহজ কিছু টিপস আছে রাইটিং এর পার্ট 1 এবং পার্ট 2 এর জন্য, ওইগুলো আমি অ্যাপ্লাই করছি। অ্যান্ড অনেস্টলি দে ওয়ার্কড ইন মাই ফেভার। তো ওইটাও আমি ফলো করছি। এবং আর ওই যে টিউটরও ছিল, সেও আমাকে হেল্প করছে সবকিছু মিলে। পরে ও আর একটা ইম্পর্টেন্ট টিপ টাইম ম্যানেজমেন্টের জন্য, আইএলটিএস এর রাইটিং শিট অনলাইনে পাওয়া যায়, ব্ল্যাঙ্ক শিট, রাইটিং শিট। ওইটা প্রিন্ট আউট করা এবং ওইটার অসংখ্য ফটোকপি করা, অসংখ্য কপি প্রিন্ট আউট করা, প্র্যাকটিস যে করবেন আপনি, সেটা পেন্সিল দিয়ে ওই ঘরে বসে যে প্র্যাকটিস করবেন, অ্যাকচুয়াল অ্যাকচুয়াল রিটেন পেপারই, মানে এক্সাম শিটেই প্র্যাকটিস করা খুবই ভালো। কেন আমি বলি, ওয়ার্ড লিমিট থাকে 250 ওয়ার্ড ফর এক্সাম্পল। এখন আমাদের কি সময় আছে 250 ওয়ার্ড গুনে গুনে লেখা? সময় নাই অবশ্যই। তো ঘরে বসে যদি আপনি লেখেন ওই একই এক্সাম শিটে, আপনি লেখার পরে কথার কথা আপনি লেখা শেষ, আপনার লেখা শেষ হয়েছে 330 লাইনে, 30টা লাইনে আপনার লেখা শেষ। গুনে দেখলেন 30 লাইন লিখলে আপনার 260-70 হয়ে যায়। সো আপনি জানেন আমার যে হাতের লেখা এবং এক্সাম শিট তো ওই একই শিট থাকবে এক্সাম পেপার পরীক্ষায়, এই এক্সাম শিটে আমার হাতের লেখায় 30 লাইন লিখলেই 250 ওয়ার্ড কভার করে যায়। সো ইউ ডোন্ট হ্যাভ টু কাউন্ট দ্য ওয়ার্ডস এনিমোর। ঠিক আছে, আপনি খালি লাইন গুনলে আপনি বুঝবেন যে আমার এনাফ লেখা হয়েছে। ঠিক আছে, এটা আমার একটা টিপ। অবশ্যই রাইটিং যখন প্র্যাকটিস করবেন ঘরে বসে, এক্সাম শিট অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট করে সেটার উপর প্র্যাকটিস করবেন। 2 নম্বর হলো অবশ্যই টাইম ধরে তো করবেনই প্র্যাকটিস, যাতে আপনি আহ, একটা জন্য আরেকটা যাতে খারাপ না হয়। যেটা আমার থার্ড অ্যাটেম্পটে আমি ঝামেলা লাগাই ফেলছি, পার্ট 1 এত সময় খেয়ে ফেলছি, পার্ট 2 আমার ভালো হয়নি। এবং লাস্টে 1-2 মিনিট অবশ্যই কারেকশনের জন্য রাখা উচিত, অনেক হেল্প করে এটা। আমি দেখছি অনেক ডেটা এবং ফ্যাক্ট থাকে না পার্ট 1, ওগুলো ভুল টুল করে বসি আমরা। আমি এক জায়গায় রেডিওর জায়গায় টিভি লিখে ফেলেছিলাম ফোর্থ টাইমে, ওইটা আমার কারেকশন করা লাগছে, আদারওয়াইজ আমি শিওর আই কুডন্ট গেট ওভার দ্য লাইন। তো যাই হোক, রাইটিং নিয়ে যদি সেশন করা লাগে সেটা আলাদা বিষয়, আমি শিওর এর থেকে শওকত আমার থেকে আর ভালো জানবে। সে ফার্স্ট অ্যাটেম্পটেই 7 পাইছে, আমার 7 পাইতে 4টা অ্যাটেম্প্ট লাগছে। যাই হোক, তো পরে ফোর্থ অ্যাটেম্প্ট, হ্যাঁ, সেখানে আমি দিস্তায় দিস্তায় লিখছি, এরকম মোটা দিস্তা হয়েছে আমার রাইটিং এক্সাম শিটের। সেইগুলা লিখলাম, বড় ভাই হেল্প করলো, টিউটর হায়ার করলাম, ইউডেমি থেকে হেল্প নিলাম, ইউডেমির কোর্সটা খুব ভালো ছিল। আহ, পরীক্ষা দিলাম, এবারও অ- একই ঝামেলা। এবার সবগুলা 7, এবার 8 করে পাইনি, 7.5-8 করে পাইছি। ব্যান্ড আসছে 7.5। ওরা আবার একটু নিউজিল্যান্ডে স্পিকার, নিউজিল্যান্ডে ইংলিশে কম দেয় স্পিকিং এ, যেহেতু তারা ইংলিশ এক্সামিনার, তারা এক্সপেক্ট মোর ফ্রম আস, তাই না? যাই হোক, কিন্তু ওই রাইটিং আটকে গেছি আবার আমি 6.5। ওমা, এখন কি করি? 6.5 এবং অন্যান্য গুলায় সবগুলো 7.5-8 করে আছে, এবং 6.5 তখন আমার, এইবার আই ওয়াজ স্লাইটলি কনফিডেন্ট যে হ্যাঁ আই ক্যান আপিল, বাট শিওর না হবে কিনা, ইউ নেভার নো। আপিল হলো রিস্ক, $200 টাকা আপনার নষ্ট হইতে পারে। আপিল করলাম এবং ইট টুক মি অনলি 7 ডেজ, আলহামদুলিল্লাহ। তারা আমাকে নতুন ডিসিশন দিল যে আমি 7 পাইছি। তো এটা হলো আলহামদুলিল্লাহ, নাইলে হয়তো আরো দেয়া লাগতো।